লাগাতার আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২ দফায় ১৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছর থেকে দেয়া হবে ৭.৫%, আর বাকি ৭.৫% পাওয়া যাবে আগামী বাজেট থেকে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে সন্তোষ প্রকাশ করে বুধবার থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা। দাবি দাওয়া নিয়ে সকালে সিলেট, মেহেরপুর, হবিগঞ্জ এবং সাতক্ষীরায় সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ সময় জেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দীপ্তি ধর্ষণ এবং হত্যা মামলায় ইজি বাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। ন্যায় বিচার পাওয়ার কথা জানিয়ে দীপ্তির বাবা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। ২০১৯ সালের ১১ জুলাই চর মুগরিয়া যাওয়ার উদ্দেশ্যে সাজ্জাদের ইজি বাইকে ওঠে দীপ্তি। গন্তব্যে পৌঁছে না দিয়ে ধর্ষণের পর হত্যা করে দীপ্তির মরদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেয় সাজ্জাদ। চুয়াডাঙ্গায় স্পিরিট পানে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে ময়নাতদন্তের জন্য। আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে মরদেহ তোলার কাজ শুরু করে পুলিশ। মরদেহগুলো উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গত ৯ অক্টোবর রাতে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কয়েকজন শ্রমিক একসাথে মদ পান করেন। ১১ এবং ১২ অক্টোবর ৭ জনের মৃত্যু হয়। ২ জনের মরদেহ অ্যালকোহলিক পয়জনিংয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করে চিকিৎসকরা। বাকি ৪ জনের মরদেহ আগেই দাফন করে পরিবারের সদস্যরা। আর এই ঘটনায় মামলা হলে তদন্তের স্বার্থে এই ৪ জনের মরদেহ তোলার অনুমতি দেয় আদালত। সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ, নিরাপদ সড়ক এবং ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, ব্যস্ততম এই সড়কে প্রতিনিয়ত উল্টো পথে গাড়ি চলাচল করে। ফুট ওভার ব্রিজ না থাকায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। সম্প্রতি নিহত হয়েছেন একজন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি, এই স্লোগানে নওগাঁয় তরুণ এবং যুবকদের মানসিক ও স্বাস্থ্য উন্নয়নে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে মানব স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পরিবারের ভূমিকা তুলে ধরেন বক্তারা। প্রতিটি পরিবারের সচেতনতা এবং সক্রিয় ভূমিকা মাদকাসক্তিকে কঠোরভাবে প্রতিরোধ করবে বলে জানিয়েছেন তারা। চট্টগ্রামে হালিশহরে কবরস্থান, মসজিদ ও মাজারের জমিতে কন্টেইনার ডিপো নির্মাণের চেষ্টা করা হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলকর্মীরা। সকালে রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ে ঘেরাও কর্মসূচি চলাকালে তারা এই ঘোষণা দেন। এ সময় কবরস্থান ও মসজিদের জমির লিজ বাতিলের দাবি জানান তারা। ২০২২ সালে ধর্মীয় স্থাপনার সাথে ২১.29 একর জমি কন্টেইনার টার্মিনালের জন্য আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক বিতর্কিত প্রতিষ্ঠানকে লিজ দেয় রেলওয়ে পূর্বাঞ্চল। পরে ওই প্রতিষ্ঠানের অফডক লাইসেন্স বাতিল করে এনবিআর। রেলের লিজের চুক্তির মধ্যে সুস্পষ্টভাবে মসজিদ, কবরস্থান ও মাজারের জায়গা উল্লেখ রয়েছে। সম্প্রতি কবরস্থান উচ্ছেদ করতে গেলে বিক্ষোভ ও মানববন্ধন করেন রেলের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা। আমরা সরকারি কর্মচারী। এলাকায় প্রায় ২০,০০০ মানুষের বসবাস। কবরস্থানে ৪৫০-র মতো কবর রয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। হোটেল সারাটনে বসি মন্ত্রী কইছে, অবৈধ মন্ত্রী কইছে, বা সিগনেচার করছে, সব সিগনেচার করে যার যার প্যাকেট যার যার জানে সরে গেছে। কিন্তু জায়গাতে আসি দেখা যায় এখানে একটা মসজিদ আছে, ১০০ বছর একটা মসজিদ আছে, একটা কবরস্থান আছে, একটা মাজার আছে। মৃত্যুর পরে শেষ ঠিকানা সেই জায়গাটুকু ইজারা দিয়ে তারা আজকে একটা ভিন্ন প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দিচ্ছে। কবরস্থান ও মসজিদ উচ্ছেদ করা হবে না বলে আশ্বস্ত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম। মসজিদ যেটা আছে এটা এরকমই থাকবে, দরকার হলে এটাকে আরও
এটার উন্নয়ন ঘটানো হবে, কিন্তু এখানে মসজিদ ভাঙার কোনো প্রশ্ন নাই। কবরস্থানও তাই, এটা কবরস্থান ভেঙে ফেলা হবে না, বরং এই অংশটুকুকে আরও সুরক্ষিত করা হবে। সেই কারণে আমরা একটা কমিটিও করে দিচ্ছি। বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই কবরস্থান ও মাজার থাকা জমি রেল কর্তৃপক্ষ উচ্ছেদের চেষ্টা করছে, অভিযোগ রেল কর্মচারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার রামুতে 2 শিশুকে অপহরণের পর হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড ও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নির্দোষ প্রমাণিত হয় 1 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারিক হাকিম আদালত ওসমান গনির আদালত এ রায় দেন। এ সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম উপস্থিত থাকলেও অন্যরা সবাই পলাতক। 2016 সালে 17 জানুয়ারি রামুতে 2 ভাই হাসান শাকিল ও হোসেন কাজরকে পাখির ছানা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ ও 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে জাহাঙ্গীর আলম সহ একটি চক্র। 2 দিন পর শিশুদের বাবা মামলা করলে 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়ের জঙ্গলে গুমের উদ্দেশ্যে লুকিয়ে রাখা 2 শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে একটি ট্রলার থেকে 500 কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ট্রলারটি আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছগুলো সমাজসেবা অফিসের মাধ্যমে পটিয়া উপজেলা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। চলতি মাসে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। সে সময় সারা দেশে ইলিশ মাছ ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এই সময়ের মধ্যে জেলেদেরকে ইলিশ মাছ না ধরার অনুরোধ করেছে প্রশাসন। বিদেশি উচ্চশিক্ষা সম্পর্কে জানতে চট্টগ্রামে পেনিনসুলায় জিএসসি গ্লোবাল সলিউশন আয়োজিত ফিউচার স্টেপ এক্সপো অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে 3,500 শিক্ষার্থী পছন্দের দেশ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে ভর্তি, স্কলারশিপ ও ভিসা সম্পর্কে তথ্য সম্পর্কে বিস্তারিত সেবা নেন। চট্টগ্রামে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না। এতে সভাপতিত্ব করেন বিনার প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে, এমন ধারণা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের। সোমবার রাজধানীর কুর্মিটোলায় ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি। বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়। কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেইনলি হচ্ছে আপনার বেশ দাহ্য গার্মেন্টস রিলেটেড। 60 to 70% ইম্পোর্ট কার্গোস আর গার্মেন্টস অথবা দাহ্য পদার্থ রিলেটেড। বিল্ডিংটা সিভিল এভিয়েশন আমি যতটুকু বলতে পারি। তারপর বলছি তদন্তের স্বার্থে সবকিছু স্পেসিফিক বলে কাউকে দৌড় দেওয়াটা সে ঠিক হবে না। তদন্ত কমিটি আছে, ওনারা বের করবে। নিজ মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত হব। আরেক দেশের মন্ত্রী ওনার এই আসার এর আগে আমরা দেখলাম যে আসলেন আমিনা বালুচ, তারপরে পররাষ্ট্রমন্ত্রী এবং তারপরে অর্থমন্ত্রী। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আসলে আমরা আস্তে আস্তে আপডেট করছি। পাকিস্তানের সাথে একটা প্রশ্ন একটু প্রশ্ন, সেটা হচ্ছে আমরা চীনের কাছে যে ঋণ চেয়েছিলাম তিস্তা প্রকল্পের ব্যাপারে, সেটার কোনো আপডেট আছে কিনা? মানে আমরা জানি যে প্রকল্প তিস্তা হচ্ছে চীনের সাথে, আপডেট না এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই। আর পাকিস্তানের ব্যাপারে আমি শুধু এটুকু বলি আপনাদেরকে, পাকিস্তানের সাথে আমরা আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্ক মধ্যে তো এই ধরনের সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে তাহলে আমরা সেটা ওয়েলকাম করবো, এটাই স্বাভাবিক। এবং আমরা তাই করছি, কারণ আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। আমার মনে হয় আমরা সেভাবেই এগোচ্ছি এবং এটা তো ওয়েলকাম। এই মুহূর্তে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 54, রাজশাহী 3। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস
এখন আমরা আছি রাজশাহী ৩, এই আসনটির সংসদ আসন 54 এবং এই আসনটি রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার 4 লাখ, এখানকার নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। এখানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, তিনি ছাত্রদলের জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকও ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এখানে মনোনয়ন প্রত্যাশী যেটি বলছিলেন, এখানে কতটা আশা করছেন মনোনয়ন পাওয়ার বিষয়ে, আপনি কতটা আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমার পবা মোহনপুরবাসী এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা রাজশাহী জেলার এই পবা উপজেলার আমি এইখানকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ পার্টির জন্মলগ্ন থেকে আমরা এখানে কাজ করছি। আমার 1986 সাল থেকে এই পবা উপজেলায় বিচরণ। এইখানে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ডে আমরা সারাক্ষণ জনগণের সাথে মিলেমিশে আছি। সুতরাং আমি বিশ্বাস করি দল যে ফর্মুলায় আছে, দল যে ধরনের আগামীতে প্রার্থী দিতে চাচ্ছে, ইনশাল্লাহ সেই দিক দিয়ে সম্পূর্ণরূপে আমরা যোগ্য বলে মনে করি এবং দল ইনশাল্লাহ সেই বিবেচনায় নেবে এবং আমাদেরকে নমিনেশন দিবে ইনশাল্লাহ। আপনি সুযোগ পেলে এই আসনের কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন? আসলে দেখেন, এই পবা এবং মোহনপুরে আমাদের প্রচুর পরিমাণে সবজি ফসল হয় এবং সেই ফসলটি আমাদেরকে ঢাকায় নিয়ে যেতে হয় রপ্তানি করার জন্য। আমরা চাই যে পবার ভিতরে একটা বাংলাদেশের এই রাজশাহী বিভাগে একটা এয়ারপোর্ট আছে, সেটি পবার ভিতরে অবস্থিত। আমি চাই যে রাজশাহীর এই পবা মোহনপুরের কৃষকদের উন্নয়নের জন্য এই এয়ারপোর্টটিকে প্রথমে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই, যাতে আমাদের কৃষকরা তাদের জমির ফসল এইখান থেকে বিদেশে রপ্তানি করতে পারে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে পবাটা হচ্ছে আমাদের শহরতলির চারপাশে দিয়ে এই পবা অবস্থিত। এইখানে অনেক লোকালয় আছে যেখানে ড্রেনেজ ব্যবস্থার খুব সংকট রয়েছে এবং রাস্তাঘাটের খুব সংকট রয়েছে। আমরা চাই প্রথমে এই পবার এই সমস্ত শহরের উপকূলীয় এলাকাগুলিতে আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা, যাতে মানুষের বসবাসের উপযোগী হয়ে গড়ে ওঠে এবং রাস্তাঘাটগুলি যাতে শহরের সাথে যোগাযোগ অত্যন্ত মসৃণ হয়, সুন্দর হয়। আমি সেইগুলিকে আগে প্রাধান্য দেব। এই আসনে নির্বাচনে কাদেরকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছেন আগামী নির্বাচনে এবং তাদের মোকাবেলায় কি ধরনের ভূমিকা থাকবে আপনাদের কৌশল? এটি দেখুন, নির্বাচন আসতে এখনো অনেক দেরি আছে। সুতরাং নির্বাচন আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যে আমরা প্রধান প্রতিপক্ষ আমাদেরকে কাকে পাবো, এখানে জাতীয় পার্টি না জামাত ইসলাম, এইটা আমাদেরকে ভাবতে হবে। এইটা এখনো সময় আসেনি আমাদের প্রধান প্রতিপক্ষ ভাবার। ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে কথা বলছিলেন এখানকার বিএনপি নেতা রায়হানুল আলম রায়হান এবং আমরা এখন এই আসনটিতে আছি রাজশাহী ৩, এরপরে আমরা থাকবো আবারও। সে পর্যন্ত পর্দায় চোখ রাখুন সবাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। একটি ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যা বলে জানিয়েছে পুলিশ। আর খুন করেন বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েরকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ 30 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল হাজির করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। এক্ষেত্রে পরোয়ানাভুক্ত আসামিদের হাজিরের নির্দেশনা বাস্তবায়ন করবেন পুলিশ মহাপরিদর্শক। তবে এখনও আসামিদের গ্রেপ্তারের কোনো তথ্য নেই বলেও জানায় প্রসিকিউটর তামিম। ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামীকালকে ট্রাইব্যুনালে ওই মামলা দুটির নির্ধারিত তারিখ আছে। ট্রাইব্যুনালের অর্ডার শিট থেকে দেখা যায় যে এই তারিখে বলা হয়েছে যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্ট একটা কপি পাঠানো হয়েছে।
গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপোষ করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বলেন, তাদের হাজিরার দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। সেই সাথে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যদিকে সেনা কর্মকর্তাদের চলমান বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে যদি আসামিরা হাজির না হয়, আসামিদের যদি হাজির না করা হয় ট্রাইব্যুনালে, পরবর্তী আইনি প্রক্রিয়া আসলে কি হতে পারে? আসলে সেটা হচ্ছে আগামীকালে স্পষ্ট হবে তারা হাজির হবেন কি হবেন না। যদি না হন সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়া কি, আর কিংবা যদি হাজির না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ কি করবে। এই ক্ষেত্রে যেহেতু পূর্ববর্তী যে প্রেসিডেন্স বা যে বিচারিক ধারাবাহিকতা তার আলোকে যদি বলতে হয় সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ ব্যাখ্যা দেবে কেন তারা হাজির করতে পারেনি, এবং সেক্ষেত্রে হয়তো অভিযুক্ত ব্যক্তিদের স্ব থানায় গিয়ে তারা নিশ্চয়ই এর মধ্যে খোঁজ নিয়েছে তারা তাদের অবস্থানে রয়েছে কিনা। যদি তারা তাদের অবস্থানে না থাকেন সেই প্রতিবেদনটি হয়তো তারা কম্পাইল করে সবার নামেই কিন্তু আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানাতে পারে যে তাদের এই ঠিকানায় আমরা তাদেরকে পাইনি। আর যদি তখন না পাওয়া হয় সেই ক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়াটা হচ্ছে দুটি মাধ্যম, গণমাধ্যমে, একটি বাংলা একটি ইংরেজি, এই দুটি গণমাধ্যমে সার্কুলেশন দেয়া, তাদেরকে একটা সময় বেঁধে দিয়ে বলা যে তাদের বিরুদ্ধে এই অভিযোগটি রয়েছে, এই অভিযোগের প্রেক্ষাপটে তারা যেন আদালতে এসে তাদের আত্মপক্ষ সমর্থনের অধিকারের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি নেয়। যদি ওই টাইম ফ্রেমের পর সেই সুযোগটি তারা না নেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে বিচার এগিয়ে যায়। এর পাশাপাশি আরেকটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আগামীকাল যদি না, যেহেতু আপনি ধরেই নিয়েছেন হাজির হবেন না, কিন্তু প্রশ্নটি এরকম, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ চাইলে আরও সময় চাইতে পারে ট্রাইব্যুনালের কাছে তাদের হাজিরের স্বার্থে। তার মানে রাষ্ট্রপক্ষ আরও সময় চাইতে পারে তাদের হাজির করার স্বার্থে, তাই তো? এটা ডিপেন্ড করবে আগামীকালের পরিস্থিতিটির উপর। আচ্ছা, কীরকম পরিস্থিতি হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। আচ্ছা, 30 সেনা কর্মকর্তার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যারা হচ্ছে বিশেষ করে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আসলে প্রসিকিউটর বলছিলেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আসলে 30 সেনা কর্মকর্তার যে বিষয়টি প্রথমে আপনার মাধ্যমে আমি বলতে চাই সেটা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, শৃঙ্খলা, এই প্রত্যেকটি রক্ষা কবচ কিন্তু সেনাবাহিনী, এগুলোতে ভূমিকা রয়েছে বিমান ও নৌবাহিনীরও। অতএব এই বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, এবং সেক্ষেত্রে এই মামলাটি খুবই স্পর্শকাতর একটি মামলা, যেই মামলায় আপনার বেশ কিছু কর্মকর্তা রয়েছেন এবং সেনা হেফাজত থেকে যেই সেনা সদর থেকে যে ব্রিফিংটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু 15 জনের কথা তারা বলেছেন, এবং সেক্ষেত্রে এই বিষয়টি আসে মূলত হচ্ছে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আজকের এই আলোচনা। এবং এখানে যেই বিষয়টি রয়েছে, যে সুনির্দিষ্ট যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো এরই মধ্যে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, এবং বারবার চিফ প্রসিকিউটর একটি কথাই বলেছেন যে এগুলো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, কোনো বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নয়। অতএব ব্যক্তি যদি কোনো অভিযোগের দায়ে থাকতে, অতএব সেই দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং সবাই আইনের চোখে সমান, এই প্রেসিডেন্সটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেট করতে চায়, এবং সে কারণেই এই বিষয়টি এসেছে। এরই মধ্যে একটি সাব জেলও কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে স্থাপন করা হয়েছে, কারণ আমাদের যেই কারাবিধি বা জেল কোড যেটা আমরা বলি, সেই জেল কোডের 2য় অধ্যায়ের 4 নম্বর ধারায় বলা আছে বিশেষায়িত বাহিনীর ক্ষেত্রে অন্তরীকরণ রাখার যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সুযোগটি রয়েছে যদি সরকার থেকে সে ধরনের কোনো নির্দেশনা দেয়। যেহেতু কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেহেতু কিন্তু এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। একজন ডেপুটি জেলার কিন্তু এই জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। অতএব আগামীকালের পরিস্থিতিটা আসলে কিভাবে দাঁড়ায় সে বিষয় নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে। আইনি বাধ্যবাধকতার একটি বিষয় কিন্তু কিছুদিন আগে আলোচনায় এসেছে,
কারণ কাউকে যদি গ্রেফতার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে জেনেছি কাউকেই গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে আগামীকালের বিষয়টি আগামীকালে আসলে সুনির্দিষ্টভাবে বলবে। তবে এই বিষয়ে অবশ্যই বলতে হবে যে বিচার বিভাগকে দূরদর্শী, দক্ষ হতে হবে এবং সেভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। জি, মিজান আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আপনার পর্যবেক্ষণ জানানোর জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি দল যমুনায় প্রবেশ করে। দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। যমুনায় প্রবেশের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, কয়েকটি দলের নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতির দাবিসহ সমসাময়িক আরও বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে বৈঠকে। গত শুক্রবার জুলাই সনদে সই করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ বিষয়ে আরও তথ্য জানাতে যমুনার সামনে আছেন সহকর্মী হাসান আল মামুন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান আল মামুন, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? কতক্ষণ নাগাদ বৈঠকটি হচ্ছে, অর্থাৎ কখন বিএনপির প্রতিনিধি দল এসেছে? আরও অন্যান্য বিষয়গুলো জানতে পেরেছেন কিনা আলোচনার বিষয়ে? রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি সরকারি বাসভবন যমুনার সামনে। বিএনপির যে প্রতিনিধি দল সন্ধ্যা 6টায় আসার কথা ছিল, তারা কিন্তু সন্ধ্যা 6টায় ভেতরে প্রবেশ করেছে। বিএনপির মহাসচিবের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এই মোট 3 সদস্যের প্রতিনিধি দল তারা 6টায় যমুনায় প্রবেশ করেছে। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে হয়তো আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। আবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক যে রদবদল, সেই বিষয়টি উঠে আসতে পারে আজকের আলোচনায়। তবে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ফাইনালি বৈঠক শেষ হওয়ার পরেই সেটি জানানো সম্ভব হবে এবং কতক্ষণ নাগাদ এই বৈঠকটি চলবে সেটিও কিন্তু এখনো জানা যায়নি। তবে তারা এই বিষয়ে ভেতর থেকে কোনো তথ্য জানালে সেটি আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো। আর বৈঠক শেষ হওয়ার পরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনায় তারা সরকারের সাথে সিদ্ধান্ত নিয়েছেন সেটিও জানিয়ে দেওয়া সম্ভব হবে। তো যমুনার সামনে থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। রেদওয়ান। আচ্ছা, বিএনপি প্রতিনিধি দল যখন যমুনায় প্রবেশ করে তার আগে আসলে কে কথা বলেছেন? না, বিএনপির প্রতিনিধি দল যখন এসেছেন তখন কেউই কথা বলেননি। এমনকি তারা যেই গাড়িতে করে এসেছেন সেই গাড়িতে কিন্তু বাইরে অন্যান্য সময় দেখা যায় যে রাজনৈতিক দলের নেতা বা যারা আসেন তারা কিন্তু বাইরে নেমে তারপরে হেঁটে যান, আমরা দেখেছি। কিন্তু আজকে যেটি দেখেছি যে যেই গাড়িতে করে তারা এসেছেন সেই গাড়ি বাইরে শুধু তল্লাশি করা হয়েছে এবং এরপরে সরাসরি গাড়ি ভেতরেই চলে গিয়েছে, বাইরে কেউ কথা বলেনি। এখন পর্যন্ত কেউ কথা বলেনি। ধন্যবাদ আপনাকে হাসান আল মামুন, যুক্ত হওয়ার জন্য। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।